দেখছেন স্বপ্নধারা নিউজের এক্সট্রা সহযোগিতায় আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল। ঈদের ছুটি শুরু হয়ে গেছে। এরই মধ্যে যদি আমি রাজধানীর কথা বলি, এরই মধ্যে রাজধানীর বেশিরভাগ মানুষ ঈদের ছুটিতে তাদের গ্রামের বাড়িতে চলে গেছে। অনেকে আজকেও যাচ্ছেন, অনেকে হয়তো আগামীকাল যাবেন। তো আমরা সবসময় একটা জিনিস দেখেছি যে ঈদ যাত্রা, ঈদের সময়টিতে এই যাত্রাটা বেশিরভাগ মানুষের কাছেই খুব একটা আনন্দের না হয়ে ভোগান্তির একটা ব্যাপার হয়ে যায়। সবাই বাড়ি ফিরতে চায়, এক ধরনের আনন্দ থাকে, কিন্তু রাস্তার পথে আমরা নানা ধরনের ভোগান্তি দেখি। এবার সেই ভোগান্তিটা একটু মনে হয় কমেছে কি এখন পর্যন্ত ভোগান্তির তেমন একটা খবর আমরা পাইনি বা আমরা দেইওনি। তো এটি নিয়েই আমরা একটু আলোচনাটা করতে চাই আজকে, যেহেতু একদম ঈদের সামনে চলে এসছে। আমরা আজকে বিষয় দিয়েছি ঈদ যাত্রা স্বস্তি নাকি ভোগান্তির, এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব। দুইজন আছেন স্টুডিওতে, একটু পরিচিত হয়নি। আমার সঙ্গে আছেন কাজী সাইফুন নেওয়াজ, তিনি সহকারী অধ্যাপক, অ্যাক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউট বুয়েট, এবং আছেন খন্দকার রফিকুল হোসেন কাজল, তিনি পরিবহন নেতা। দুজনকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। প্রথমে আমি একটু পরিবহন নেতা খন্দকার রফিকুল হোসেন কাজল, আপনাকে কাছে জানতে চাই, আপনার বিশ্লেষণে কি মনে হয় যে এবারকার ঈদ যাত্রাটা এখন পর্যন্ত স্বস্তির কেন, এখনও আমরা কোনো ভোগান্তির খবর পাইনি কেন? কয়েকটা বিষয় একত্রিত হয়েছে। একটা হচ্ছে যে 9 দিনের এই যে লম্বা ছুটি, আমি মনে করি এটা এক নাম্বার। ফলে যাত্রীরা খুব একটা যাত্রীবাহী বাসগুলি বা যাত্রী করারগুলো এগুলি কোনো তেমন কোনো কম্পিটিশনে যায় নাই। আরেকটা হচ্ছে দুটা অঞ্চল এখন ইম্পর্ট্যান্ট, উত্তরবঙ্গের রেলওয়ের প্রায়োরিটি বেড়ে গেছে। হ্যাঁ, আবার উত্তরবঙ্গের যে রাস্তাগুলি কাজ হচ্ছিল সে কাজগুলি প্রায় 90% বা 80% শেষ হয়ে গেছে। ফলে বাস বাড়িগুলি নির্বিঘ্নে যেতে পারছে। আর আপনি যদি সাউথের দিকে তাকান তাহলে একসময় লঞ্চ নির্ভর ছিল। যখন ট্রেনও এসে গেল, যখন সড়ক এসে গেল, তখন 80% মানুষ সেই দিকেই যোগ দিল এবং লঞ্চ ব্যবসাটা একদম টোটালি বন্ধ হয়ে যাওয়ার পথে ছিল, বা এখন আছে। কিন্তু ঈদ উপলক্ষে যেহেতু ছুটি বড়, একটু রিল্যাক্টেন্ট হিসেবে যে মুডে যেতে চায়, যেহেতু স্বস্তিতে যেতে চায়, আর আমি সবাইকে নিয়ে যায়। এখন এখানে তো আমাদের বড় বড় লঞ্চ আছে, এখন তো তুফানও নাই, ঝড়ও নাই, বৃষ্টিও নাই। ফলে লঞ্চের দিকে অনেক লোক ঝুঁকেছে। ফলে লঞ্চ, গাড়ি, ট্রেন সব মিলে যাওয়ার এটা বেড়ে গেছে, পরিষেবার ইয়েটা বেড়ে গেছে। তো এই একটা কারণ আছে। হুড়াহুড়ি নেই, ইভেন দেখবেন যে ভাড়াও খুব বেশি নেওয়া হচ্ছে না এখন। কারণ আগে একটা গাড়ি, এখানে আমাদের ম্যানেজমেন্টের অনেক দুর্বলতা আছে। যেমন একটা লোক, একটা বাস, আমরা উড়োজাহাজে যখন সৌদি আরবে হজ করতে যাই তখন আমরা কিন্তু ডাবল ভাড়া দিই, খরচ দিই। কেন? জাহাজটা ফেরত আসবে খালি। তো বাসের বেলা তো গরিব, বাস তো অত বড় কোম্পানি না, তাদেরও তো প্রয়োজন। সেটা কিন্তু গভর্নমেন্ট কখনো ক্যালকুলেট করে নাই। গভর্নমেন্ট থেকে প্রেশারাইজ করা হইতো যে যাতে নর্মাল ভাড়া নেওয়া হয়। তো নর্মাল ভাড়া না নেওয়ার কারণেই মানুষ বেপরোয়া হয়ে অতিরিক্ত ভাড়া নিত। কিন্তু গভর্নমেন্টের কাছ থেকে যদি রিজনেবল একটা রেশনাল একটা যদি থাকতো তাহলে ওই বিষয়টা একটু কম থাকতো। তো আরেকটা হচ্ছে যে চিটাং হাইওয়ের ব্যাপারটা এখনও একটা নাজুক অবস্থা। কারণ হচ্ছে রাস্তার মাঝে কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেলে কোনো কারণে রাস্তা কোনো একটা অঞ্চল যদি ব্লক হয়ে যায়, কারণ এত ট্রাফিক এখানে, সেটা হয়ে যায়। তো এবার ম্যানেজমেন্টেরও কিছুটা আমি প্রশংসা করব, কারণ উত্তরবঙ্গে গত কয়েকদিন কিন্তু কম গাড়ি যায় নাই, কিন্তু ম্যানেজমেন্ট অনেকটা এফিশিয়েন্ট, তার এফিসিয়েন্সি সে দেখাতে পারছে। এর পিছনে আমি একটা জিনিস মনে করি যে একটা সরকার প্রধান এখন দেশে আছে, উনি সৎ এবং এই কারণে এই বিষয়টা সবাই কেয়ার করে। পুলিশের অবস্থা নাজুক ছিল, পুলিশকে কিন্তু গত কয়েকদিনের মধ্যে চাঙ্গা করা হয়েছে। পুলিশের সমস্ত ত্রুটি শেষ হয়ে গেছে বা পুরনো অভ্যাস একদম শেষ হয়ে গেছে তা না, তারপরেও তার একটা শেকি পজিশন বা তারা একটা এর মধ্যে আছে যে হয়তো একটা কোনো অন্যায় করলে হতে পারে। অনেক ক্ষেত্রেই দেখা গেছে যে এরা যানজটের সৃষ্টি করে, এদের অ্যাক্টিভিটিস বিভিন্ন কারণে এটা সৃষ্টি হয়। তো ফলে এই সমস্ত কারণগুলি সবচেয়ে বড়। তারপরে অনেক কিছু উন্নতি হয়েছে, আমাদের অবকাঠামোগত দিক থেকে উন্নতি হয়েছে। নানান রকমের প্রশ্ন আছে এগুলির মধ্যে, প্রশ্নের আপনি বলছেন যে এই যে একটা
এখন ভোগান্তি কমেছে, যানজট কমেছে মহাসড়কে যদি বলি ঈদের সময়টিতে, এখানেও একটা রাজনীতির একটা ব্যাপার আছে। জি জি জি, নিশ্চয়ই আছে, পট পরিবর্তনের একটা ব্যাপার আছে। এটা ফল পাচ্ছি আমরা। যেমন আমি একটা কথা আপনাকে বলি, এটা প্রসঙ্গের বাইরে, আমরা টের পাচ্ছি না যে 15 বছরের যে লুটপাটটা হলো, যে অন্যায়টা হলো, যে জুলুমটা হলো, এরকম একটা পরিবর্তন বিশেষ করে যে আন্দোলনের মধ্যে হয়, তাহলে সেই দেশটা যদি ফেডারেল বা কোয়াজি ফেডারেল হইতো, এটা ভেঙে টুকরা টুকরা হয়ে যায়। আমরা মায়ানমারকে দেখতেছি, এটা সলিউশন হবে ভেঙে চুরে গিয়ে। আমরা যদি সোভিয়েত ইউনিয়নকে দেখি, আমরা যদি ইস্ট ইউরোপিয়ান দেশগুলির দিকে তাকাই, আমরা অনেক জায়গায় এই আজকে আরবের এই দেশগুলি, লিবিয়া প্রায় 2 ভাগের মতো হয়ে আছে, আরও অন্যান্য দেশগুলি কঠিন অবস্থা যারা গেছে, এবং মিশরের অবস্থা খুব একটা যে আমেরিকা ধরে রাখছে, ইসরায়েল তারা ধরে রাখছে তার স্বার্থে। হ্যাঁ, তারা ইলেক্টেড পপুলার গভর্নমেন্টকে তারা মাইরা ফেলাইছে, সরাই ফেলাইছে, জেল দিছে। তো এই সমস্ত জায়গায় পরিণতি এটা হবে। বাংলাদেশের পরিণতিটা হয় নাই দুটা কারণে। একটা ইউনিটারি স্টেট, আমাদের একটা ছোট্ট স্টেট। নাম্বার 2 হচ্ছে আমাদের সরকার যারা চালানোর জন্য এখন দায়িত্ব পেয়েছে, আমি মনে করি তারা এফিশিয়েন্ট, এবং আমাদের অর্থনীতিটা যে কোথায় চলে গেছিলো এটা আমরা কিন্তু টের পাচ্ছি না। তিনটা, আমি একটা সাধারণ মানুষ হিসেবে, আমি আসলেই কোনো এক্সপার্ট না কথাটা, ডক্টর ইউনূস, অর্থ উপদেষ্টা এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর, এই 3টা লোক সৎ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা খুব মেধাবী ছাত্র ইকোনমিক্সের, তারা বিষয়টাকে হ্যান্ডেল করছে এবং অর্থনীতিকে টিকাই দিছে। ব্যাংক কয়েকটা ধ্বংস হয়ে যাওয়ার পথে ছিল, সেগুলো টিকে গেছে। আমাদের যে অর্থনৈতিক যে ক্রাইসিসটা সেটাও করেছে। বাজারের দামটা যেখানে চলে যাচ্ছিল এই রোজার মধ্যে, সেটাকে রাষ্ট্রানোর একটা হয়েছে। অন্যান্য দিকে অনেকে অনেক সমালোচনার বিভিন্ন পথ আমাদেরও আছে, বলতে পারি এই কারণে কিন্তু মানুষ কিন্তু স্বস্তি পেয়েছে। আর একটা যে বিদ্যুতের যে রোজার মধ্যে যে সবসময় যেটা হয় বা এই তো হয়, সেটা থেকে আমরা মোটামুটি উত্তরণ করতে পারি। আসবো আপনার কাছে, আমরা এই বিষয়ে কথা বলবো। আমি ট্রান্সপোর্টের বিষয়টা একইভাবে আপনাকে বিবেচনায় আনতে হবে। আমরা এই বিষয়ে আবার আসবো। কাজী সাইফুন্নাহ, আপনার কাছে এটা জানতে চাই, আপনার বিশ্লেষণ কি আসলে, যে এবার এই যে এখন পর্যন্ত ভোগান্তির কোনো খবর আমরা পাচ্ছি না। ঠিকই বলেছেন। আসলে প্রত্যেক বছর ঈদ আসলে দেখা যাচ্ছে যে ভোগান্তি বা হচ্ছে যানজট একটা কমিউনিটি ইস্যু থাকে, এবং একটা থাকে সড়ক দুর্ঘটনা। তো এবছর এখনো পর্যন্ত কিন্তু আমরা দেখছি যে এখনো পর্যন্ত যেটা তথ্য পাচ্ছি এটা ধীর গতি, বাট যানজট যেটা সেটা না। এবং এটা শুধু এবছর না, আপনি একটু খেয়াল করে দেখবেন যে গত 2-3 বছর ধরেই কিন্তু আমি মনে করি ম্যানেজমেন্টটা তাদের অভিজ্ঞতা থেকে, পুলিশ প্রশাসন অভিজ্ঞতা থেকে গত 2-3 বছরে কিন্তু যানজটটাকে একটা নির্দিষ্ট একটা দিনে নিয়ে আসতে পেরেছিল এবং কিছু সময় আবদ্ধ করতে পেরেছিল। বিশেষ করে ঈদের 1 দিন বা 2 দিন আগে, যেমন আজকে একটা ক্রিটিক্যাল ডে আমরা পার করলাম, খুব বেশি যানজট কিন্তু হয়নি। কালকের দিনটাও একটু ক্রিটিক্যাল, যে আসলে কালকের দিনটা তো অনেকেই কিন্তু দেখা যায় শেষ মুহূর্তে বাড়িতে যাবে, অনেকে ট্রেনের ছাদে করে যাওয়াটা প্ল্যান করছে। তো এই কাজগুলো কিন্তু দেখা যায় যে ধাপে ধাপে আমরা ডে বাই ডে ডেভেলপ করতে করতে, ইনফ্রাস্ট্রাকচারগুলো ডেভেলপ করতে করতে আজকে কিন্তু আমি মনে করি যে এবার ঈদটা এখনো পর্যন্ত খুব ভালো একটা আমরা ঈদ যাত্রা এখনো পর্যন্ত দেখছি। এবং এটা পাশাপাশি ইনফ্রাস্ট্রাকচারের পাশাপাশি আপনি একটু খেয়াল করে দেখবেন যে 4 লেন প্রকল্পগুলো যখন চালু হয়ে গেল, তারপর হচ্ছে যে একটা যমুনা ব্রিজের রেলটা যখন আমার হয়ে গেল, রেলের বিপর্যয়টা, রেলের যে শিডিউল বিপর্যয় ছিল সেটা কিন্তু এখন আর হচ্ছে না। তারপর হচ্ছে যে আমার পদ্মা সেতুর সুফল তো আমরা পাচ্ছিলামই। তো ইত্যাদি কারণে দেখা যাচ্ছে যে আমার ইনফ্রাস্ট্রাকচার এবং অভিজ্ঞতাগুলো যেগুলো আমাদের গেইন করেছে, বিশেষ করে পুলিশ প্রশাসন, এবং এবার একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর আমার কাছে মনে হয় সেনাবাহিনীও কিন্তু মাঠে আছে এবং তারা কাজ করছে। কারণ কি, যানজট হওয়ার একটা বড় কারণগুলো হচ্ছে ইন্টারসেকশন ম্যানেজমেন্ট। একটু খেয়াল করে দেখেন আপনি, আমি যত ভালো রাস্তা করি না কেন, যদি আমার ওই যে মহাসড়কের পাশে যে ইন্টারসেকশনগুলো রয়েছে সেখানে যদি আমার জটলা পাকায় যাত্রী ওঠানামা করানোর যদি টেন্ডেন্সি থাকে, তাহলে কিন্তু দেখা যাবে যে ওই ধীর গতি বা যানজটটা ওই পয়েন্টগুলোতে লেগে যায় এবং পুরো নেটওয়ার্কটাই ছড়িয়ে পড়ে। তো এবার কিন্তু সেই আর্মির উপস্থিতিটা, সেনাবাহিনীর উপস্থিতিটা কিন্তু দেখা যাচ্ছে মানুষের ভয় আছে যে না, এটা করা যাবে না, এবং তারা কোনো গ্রে এরিয়া রাখছে না, যে না আপনি অ্যালাউ করছে না। তো এটা একটা বড় একটা দিক। এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে এবার কিন্তু দেখা যাচ্ছে আমার ট্রেনের যে শিডিউল বিপর্যয়, এটা কিন্তু এখনো পর্যন্ত হচ্ছে না। এটা একটা ভালো একটা উল্লেখযোগ্য একটা কারণ বলে আমি মনে করছি। কিন্তু কিছু কিছু ঝুঁকির বা কিছু রিস্ক এখানে রয়ে যাচ্ছে, যেটা হয়তো ভবিষ্যতে, কারণ এবার যদি ভালো একটা ঈদ যাত্রা আমরা দিতে পারছি, পরের বছরের জন্য কিন্তু অ্যাডমিনিস্ট্রেশনের কাছে একটা চ্যালেঞ্জ, এটা যে এটাকে
খারাপ করা যাবে না, ভালো করতে হবে। তো ভালো করার জন্য কিছু কিছু পয়েন্টের দিকে নজর দেওয়া দরকার। যেমন এখন ধীরগতিগুলো কেন হচ্ছে, বা কিছু কিছু জায়গায় কোনো পয়েন্টে যানজট কেন হচ্ছে, কারণ হচ্ছে যে টোল প্লাজা কেন্দ্রিক যানজট হচ্ছে। টোল প্লাজাগুলো আপনি খেয়াল করে দেখবেন যে প্রতি বছরই আসলে এটা হয়তো অনেকটা আমরা বাধ্য হয়ে যাই যে মোটর সাইকেলকে অ্যালাউ করতেই হয়। এখন যে পরিমাণ মোটর সাইকেল পুরো বাংলাদেশে পুরো ঢাকা শহরের কথা যদি বলি, আমি ঢাকা শহরে যত গাড়ি রয়েছে তার প্রায় আমার 25 থেকে 30% হচ্ছে মোটর সাইকেল। আর যদি ছোট গাড়ি অ্যাড করি, আমি মানে প্রাইভেট কার অ্যাড করি, প্রায় আমার 60% হচ্ছে আমার ছোট গাড়ি। তো এই গাড়িগুলো বিশেষ করে মোটরসাইকেলকে যদি আমি ধরি, আপনি একটু খেয়াল করে দেখবেন যে টোল প্লাজাগুলোতে কিন্তু মোটরসাইকেলের দীর্ঘ একটা সারি হয়ে যায়। এখন এরা করে কি, মোটরসাইকেলের মাথাটা শুধুমাত্র আপনার গাড়ির সামনে এনে দিলেই তো আর আপনি নড়তে পারেন না। তো এভাবে একজনের পর একজনের উপর যখন যাচ্ছে টোল প্লাজা কেন্দ্রিক এই যানজটটা হয়। তো এটা থেকে পরিত্রাণ উপায় আছে। আমরা দেখেন আরএফআইডি ট্যাগ কিন্তু আমরা প্রত্যেকটা গাড়িতে কিন্তু যুক্ত করা আছে। আরএফআইডি ট্যাগের সুবিধা কিন্তু আমরা পুরোপুরি নিতে পারছি না। কিছু কিছু মানে ব্রিজে হয়তো ডিজিটাল টোল কালেকশন করা হচ্ছে, বাট এটাকে যদি আমরা পুরো মানে সমস্ত ব্রিজগুলোতে যদি নিয়ে আসতে পারি, তাহলে কিন্তু আপনার ওই টোল কালেকশনের জন্য থামতে হবে না, টোল প্লাজা বলে কিছু আর থাকবে না, অটোমেটিক সিস্টেমে কিন্তু আমার টাকাটা চলে আসবে। এটা কিন্তু আমরা করার সুযোগ রয়েছে। এবং যদি মোটরসাইকেলের জন্য যদি আলাদা করে বুথ এটা করা হচ্ছে, অনেক জায়গাতে করা হচ্ছে, অস্থায়ী বুথ করা হচ্ছে, মোটরসাইকেলে যখন চাপ বেড়ে যায় তাহলে কিন্তু দেখা যাবে যে আমার মোটরসাইকেল কেন্দ্রিক যে যানজটটা হয় টোল প্লাজাগুলোতে, কিছু ন্যারো ব্রিজ রয়েছে এখনো পর্যন্ত, যেটা হয়তো ধাপে ধাপে পরের মানে যদি আমরা এটাকে এক্সপান্ড করে ফেলতে পারি, ওই ব্রিজ কেন্দ্রিক যানজটগুলো আমার আর থাকবে না। এবং আরেকটি ইম্পর্টেন্ট ফ্যাক্টর ভেহিকেল রিলেটেড, যেটা হচ্ছে রিস্কি হতে পারে আমাদের জন্য, অগণিত মহামারী আকারে কিন্তু আমার ব্যাটারি চালিত রিক্সা আমার তৈরি হয়ে গিয়েছে 7 মাসে। এদেরকে কিন্তু এরা দেখবেন আপনার কোথায় না যায় নাই আজ পর্যন্ত, এয়ারপোর্ট বিমানবন্দর থেকে শুরু করে সব জায়গায় তারা যেহেতু গিয়েছে, মহাসড়কে উঠে যাবে। পুলিশের পক্ষে বা সেনাবাহিনীর পক্ষে তো পুরো রাস্তায় নেটওয়ার্ক মানে মনিটর করার সুযোগ নাই। আপনি দেখবেন যে এরা হয়তো কালকে ঈদের সময়টা কিন্তু মহাসড়কে উঠে যাবে, এবং দেখবেন আপনার 10 কিলো 20 কিলো কিন্তু এরা ইজিলি রান করে ফেলবে। তো তখন দেখা যাবে যে দুটো ঝুঁকি, একটা হচ্ছে যে এদের জন্য মানে যানজট তৈরি হতে পারে, কারণ আমি যখন ওঠানামা করাবো থাকবো, স্লো মুভিং ভেহিকেল যদি আমার সামনে থাকে স্পিড দেওয়া যাবে না, এবং দুর্ঘটনাটা বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ একই সাথে মোটরসাইকেল তো এতদিন পর্যন্ত দুর্ঘটনার একটা বড় ফ্যাক্টর ছিলই, এখন যুক্ত হয়েছে আমার ব্যাটারিতে রিক্সা, তাও অগণিত হারে। এদেরকে আমি নিয়ন্ত্রণ করার কি উপায়, যদি সরকার এখনই লক্ষ্য না হয়, এটা একটা আসলে মহামারী, আমাদের যত উন্নয়ন সবগুলো কিন্তু আসলে থেমে যাবে এই জায়গাতে এসে। তাই এই ব্যাপারটা ম্যানেজমেন্টটা কিভাবে করা যায় সেই বিষয়টা এখনই কিন্তু প্ল্যান রাখতে হবে। এই ঝুঁকিগুলো যদি কমানো যায় তাহলে দেখা যাবে যে মোটামুটি স্বস্তির একটা ঈদ, কারণ হয়তো যাচ্ছি ফেরত তো আসতে হবে, কারণ ফেরত আসার সময় কিন্তু মনিটরিংটা কমে যায় স্বাভাবিকভাবে। পুলিশ কিন্তু টানা প্রেসারে, অনেক পুলিশ আছে 3-4 দিন বাসায় যেতে পারছে না, শুধুমাত্র আমাদেরকে নিরাপদে হচ্ছে যে একটু পারাপার করে দেওয়ার জন্য। তো ফলে তারা যখন ঈদের পরে একটু রেস্টে থাকবে, তখন কিন্তু সুযোগটা নিয়ে নেয়, কারণ আমরা তো আসলে সুযোগ সন্ধানী সবাই। তো এই জায়গাতে দেখা যায় বাসগুলো এবড়ো পরিচালনা করবে, আপনার ঝুঁকি তখন হয়তো যানজটের ঝুঁকি থাকবে না, তখন দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যেতে পারে। খন্দকার রফিকুল হোসেন কাজল, আপনার কাছে জানতে চাইব, এই যে ব্যাটারি চালিত রিক্সার কথা আসছে, আমি মহাসড়কে আমরা 3 চাকারই ভটভটি, টমটম, এইসব নিয়ে কিন্তু অনেক আলোচনা হয়েছে যে এই যে মহাসড়কে এটা চলছে। আপনার কাছে কি মনে হয় যে এই যে এখন ব্যাটারি চালিত রিক্সা যেভাবে রাজধানীতে কিছু মানছে না, আপনি ঢাকার বাইরে কি অবস্থা আমরা জানি, এইগুলো আসলে এই যে একটা ভালো যাত্রার জন্য, আমি ঈদ যাত্রার বাদ দিই, যে কোনো সময় যাত্রার জন্য কতটা আসলে ঝুঁকিপূর্ণ মহাসড়কে? আচ্ছা, আমি প্রথমে অন্য একটা দিয়ে শুরু করতে চাই। প্রথম কথা হচ্ছে যে আমাদের এই ট্রান্সপোর্ট ম্যানেজমেন্টটা অত্যন্ত পুরনো আমলের, এবং এখন নতুন নতুন লোক, ওনারা যেমন ইয়াং লোক, ওনারা সম্পৃক্ত হচ্ছে, রিসার্চ করতেছে। এগুলো মান্দাতা আমলের সেই ম্যানেজমেন্ট আমাদেরকে ক্ষতি করছে। উনি একটা ইম্পর্টেন্ট কথা বলছে, আমাদের যদি মনে ঢাকা শহর করি, আমাদের যানজটটা ইনিশিয়েট হয় 4 রাস্তা থেকে বা 3 রাস্তা থেকে, যেটাকে উনি কি বলেন, ইংরেজিতে বলেন ইন্টারসেকশন বা জাংশন, যেটাই বলেন, এই জায়গার থেকে হয়। তো এই একটা বিষয় আছে, এখানে একটা ম্যানেজমেন্টের ব্যাপার আছে। আপনি দেখেন যে আপনি বনানী রোডে এত কিছু করছেন, কিন্তু আপনি যখন বনানীর মুখটার মধ্যে যাবেন, আপনি কিন্তু এখান থেকে অনেক ঘুরতে হইতেছে, এখানে জাম লেগে আছে। এইখানে একটা ম্যানেজমেন্টের দুর্বলতা আছে, এখানে অবকাঠামোগত একটা পরিবর্তনের বিষয় আছে, এবং এটা যে সলভ করা যাবে না এরকম কোনো কথা না। আমাদের দেশের ব্রিটিশরা তাদের ব্যবসা বাণিজ্যের জন্য, তাদের শাসনের জন্য তারা আমাদের কিছু অবকাঠামো দিয়ে গেছে, যেমন রেলওয়ে স্ট্রাকচার এটা দিছে কলকাতামুখী দিছে, আপনার চিটাগাঙের পোর্ট সব মিলে ওরা চাঁদপুর দিয়ে গলন দিয়ে কলকাতা চলবেন। আপনি সিলেটে চায়ের ব্যবসা থেকে শুরু করে আসামের লোকে চায়ের ব্যবসাতে ইংরেজদের ইন্টারেস্ট ওখানে ছিল, তারা সেটাকে ভৈরব আইনা একটা রাস্তা চিটাগাং দিয়ে পাচ্ছে, আরেকটা
ঈদে ব্রহ্মপুত্র না এটা জামালপুরের ওই দিক দিয়ে ওরা কলকাতা বা সিরাজগঞ্জের ওই দিক দিয়ে কলকাতা বাউন্ড করে দিছে। আপনি ঢাকা ধরেন, যেমন দেখেন কুমিল্লা আর ঢাকা পাশাপাশি জেলা একদম নেক টু নেক, কিন্তু ঢাকার কুমিল্লার মানুষকে ট্রেনে ঢাকায় আসতে হলে ময়মনসিংহ যেতে হতো, অর্থাৎ এখন কিশোরগঞ্জ, আগে এটা ময়মনসিংহ, এখনও সেটা ঘুরতে হচ্ছে। আইয়ুব খান 1965 সালে যুদ্ধের পরে একটা রাস্তা সরাসরি ইভেন রাস্তার জায়গার ক্ষতিপূরণ দেওয়া শুরু করে দিয়েছিল, সেটা গিয়া ঢাকা থেকে লাকসাম হইয়া এটা যাওয়ার কথা। তো সেই ধরনের চিন্তা আজকে 50 বছরে আর করা হয়নি। তো এইগুলিতে সময় কমতো, তো অনেক কিছুই ডেভেলপমেন্ট হইতে পারতো, সেই দিকে হয় নাই। আর আমাদের এখানে যে ইনফ্রাস্ট্রাকচার হয়েছে আমরা অ্যাপ্রিসিয়েট করি, সমালোচনা করি, এখানে অনেক টাকা খরচ করে অনেক কিছু করা হয়েছে। মানে একটা কথা আছে না, তৃতীয় বিশ্বের দুর্নীতি এবং কাজ উন্নয়ন একসাথে চলে, তো সেইটার এই কত পার্সেন্ট চলে এটা একটু ডিফারেন্ট হয়ে গেছে বাংলাদেশে, কারণ 10% কাজের লোকে 90% দুর্নীতি বাংলাদেশে হয়ে গেছে। এত টাকা খরচ করার না চেয়ে এই সমস্ত রোডে ম্যানেজমেন্ট করার অনেক অবকাশ আছে। আরেকটা হচ্ছে এই প্রশাসনের কারণে আজকে এই ব্যাটারি গাড়িগুলো এখানে আসছে। আপনি ইউনূস সাহেব পৃথিবীতে প্রচার করছে ওনার 3টা বিষয় নিয়ে, তার মধ্যে একটা হচ্ছে পরিবেশ, কিন্তু এইখানে উনি আসার পরে এটা বিপর্যয় হলো, কারণ এই ব্যাটারিটার লিড হচ্ছে সবচেয়ে ক্ষতিকর পরিবেশ। আরেকটা হচ্ছে ডিজেলের মধ্যে আছে সালফার, এইগুলি হচ্ছে এইখানে ম্যানেজমেন্ট করলে। এখানে ঢাকা শহরে যত বাস চলে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি এত বাসের দরকার নাই, 2-3টা কাজ করতে হবে। আর এখানে পরিবেশ বান্ধব মানে অল্টারনেটিভ ফুয়েল দিয়া আপনার যদি গাড়ি চালাই তাহলে পরিবেশটা হবে। এবং ওই যে ইয়েগুলি মানে জাংশনগুলিতে যদি একটা ম্যানেজমেন্ট থাকে ঢাকার যানজট কমবে। তেমনি হাইওয়েতে কিছু আছে, আপনি দেখেন আমি আমার বাড়ি কুমিল্লা, আমি মানে 72 সাল থেকে রেগুলার ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তাম, তখন আমার 3.5 ঘন্টা 4 ঘন্টার বেশি লাগতো না। হ্যাঁ, একসময় আমরা দাউদকান্দি আসতাম, বড় বড় স্টিমার দিছিল, ওইটার মধ্যে ট্রাকও আসতো, আমরাও আসতাম, নারায়ণগঞ্জে নামায় দিতে আমরা ঢাকায় বসতাম অল্প কয়েকক্ষণ ট্রেনে অথবা বাসে, এবং নির্দিষ্ট সময়ের মধ্যে আইতাম। যানজটটা ওইভাবে আমরা দেখি নাই। তারপরে শুরু হলো ফেরিতে কিছু জাম, ফেরি চালু হলো, ফেরিতে জাম শুরু হলো, অন্য কোনো জাম ছিল না। এবং অত সময় না, আপনি এখন রংপুর যেতে যদি করেন, আমরা কিন্তু এই ঢাকার দোহারে ওরা তখন লঞ্চে যাইতো এই মাওয়া রাস্তা না হইতে, ওদের তো 1 দিন 2 দিন লেগে যেত, কিন্তু আমাদের কুমিল্লা থেকে আইতে যেতে এতক্ষণ সময় লাগতো না। এখন এই ম্যানেজমেন্টটা চেঞ্জ করতে হবে। এখনও ঢাকামুখী আমি মনে করি না যে এখন পুরোপুরি হয়ে গেছে। আমরা একটা এককেন্দ্রিক দেশ, ঢাকাই আমাদের এখন ফোকাস। কাজী সাইফুন নওয়াজ, আপনার কাছে আপনি বলছিলেন যে মোটরসাইকেলে ঈদ যাত্রা একটা কথা, আমরা গত কয়েক বছর ধরে দেখছি যে প্রতি বছরই কিন্তু এই মোটরসাইকেলে একদম দূর দূরান্তে যাওয়ার পরিমাণটা বাড়ছে। আগে দেখতাম যে একজন যেত, এখন কিন্তু অনেকে একদম ফ্যামিলি নিয়েই মোটরসাইকেলে যাত্রা শুরু করে। এইখানে আসলে আপনি নিরাপত্তা বলি কিংবা দুর্ঘটনার ঝুঁকি বলি কেমন দেখছেন আপনি? দেখেন, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন 3টা গ্রুপকে খুব ভালনারেবল বলা হয়। একটা হচ্ছে পেডিস্ট্রিয়ান, বাইসাইক্লিস্ট এবং মোটরসাইকেল। কেন? কারণ এটা ব্যালেন্সের সমস্যা। আমরা সবাই জানি যে আসলে এটা মানে আপনার দূরের যাত্রার জন্য উপযোগী না। হ্যাঁ, দূরের যাত্রার জন্য উপযোগী কোনগুলো? যেগুলো হায়ার সিসির আপনার বাইক, অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে লং ডিস্টেন্স ট্রাভেল করে, কিন্তু যেই দেশে এই রকম কালচারটা আছে সেই দেশের রাস্তাগুলো কিন্তু দেখা যাচ্ছে মানে অনেকটা ফাঁকা থাকে। আমাদের মতো কিন্তু হুটহাট করে অটো রিক্সা উঠে যায় না, হুটহাট করে থামতে হয় না, হুটহাট করে ভেহিকেল বা কোনো একটা গাড়ি বাস ইন্ডিকেটার না দিয়ে চলে আসে না, ফলে তারা পারে। বাট আমাদের জন্য দূরের যাত্রাটা মোটরসাইকেল এমনিতে রিস্কি বহন, তারপর আরও রিস্কি করে ফেলি আমরা। আরেকটা বড় ব্যাপার হচ্ছে আমাদের কিন্তু দেখা যাচ্ছে আপনার যারা যাত্রীরা আছে, নিয়ম হচ্ছে 2জন যাত্রী সর্বোচ্চ চলতে পারবে। তো যখন আমরা ঈদ যাত্রা করি তখন ডেফিনেটলি একটা বাচ্চা থাকতে পারে, না থাকলেও কিন্তু ব্যাগ অ্যান্ড ব্যাগেজ থাকে, যা কিনা আমার মোটরসাইকেলের ব্যালেন্সটা খুব নষ্ট করে দেয়। এখন সমস্যা যেটা হচ্ছে যে এই মোটরসাইকেল যখন যায়, যারা মোটরসাইকেল চালায় তারা বুঝে ব্যাপারটা, যখন পাশ দিয়ে একটা আপনার স্পিড একটা বাস চলে যাবে, পেছনের যে আপনার সাকশনটা হয় এটাতে কিন্তু দেখা যায় ব্যালেন্স নষ্ট হয়ে যায়। এবং শুধু তাই নয়, মোটরসাইকেল
এর জন্য পেছনের গাড়ি কিন্তু কনফিউজ থাকে, কারণ তাকে বাঁচাতে গিয়ে বিপরীতমুখী গাড়ির সাথে সংঘর্ষ বা নিজের সিঙ্গেল ভেহিকেল ওভারটার্ন হয়ে যেতে পারে। তো মোটরসাইকেল ঝুঁকি, এখন এই ঝুঁকিটা আবার আমরা তো 100% তাকে আমি করতে পারছি না, কি জানি বলে এত পরিমাণে তারা আছে, আমি তাকে তো ডিমোটিভেট বা আমি কন্ট্রোল করতে পারছি না। যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে, ফর ইনস্ট্যান্স আমাদের যেহেতু নিয়মে আছে 2 জন, ডেফিনেটলি সেটা মানতে হবে। এবং একটা মোটরসাইকেলের সিসি লিমিট করা যায়, কারণ দূরের যাত্রার জন্য কিন্তু আমার ওই 100 সিসি গাড়ি কিন্তু আমার মানে পর্যাপ্ত না, কারণ সিসি বলতে কিন্তু স্পিড না, সিসি মানে হচ্ছে কন্ট্রোলিং পাওয়ার, গাড়িটা ব্যালেন্স কন্ট্রোলিং পাওয়ার সব কিছু। আমি যদি হায়ার সিসি, ফর ইনস্ট্যান্স আমি যদি 150 সিসির কম হলে মোটরসাইকেল মহাসড়কে উঠতে পারবে না, তাহলে কিন্তু দেখা যাবে যে ডিমোটিভেশন একটা চলে আসলো, একটা বার আমি দিতে পারলাম। তারপর হচ্ছে যে অবশ্যই 2 জনের বেশি যেতে পারবে না, এবং হেলমেট, মানসম্মত হেলমেট থাকতে হবে। হেলমেট বলতে ওই সেই আমার খুব পাতলা নোভেলটি টাইপের হেলমেট সেগুলো না, ভালো হেলমেট রাখাটা খুব প্রয়োজন। এগুলো যদি করা যায়, কিছু কিছু নির্দেশনা যদি দেওয়া যায়, তাহলে আমরা মানে যাবে, কিন্তু পরিমাণ আমাদের সংখ্যায় কমাতে পারবো। দুটো সুবিধা, একটা হচ্ছে দুর্ঘটনার হারটা কমবে, এবং পাশাপাশি হচ্ছে যে মোটরসাইকেল কেন্দ্রিক যে যানজটটা হয় সেটা কিন্তু আমারটা অনেকটু কমে যাবে। কারণ হচ্ছে মোটরসাইকেল কেন্দ্রিক আমাদের যে ইয়েটা হয়, দুর্ঘটনা হয়, সেটা প্রায় পুরো যদি ঈদেরটা হিসাব করি, অন্তত পুরো দুর্ঘটনার প্রায় 30%-এর কাছাকাছি মোটরসাইকেল রিলেটেড দুর্ঘটনা ঘটছে। এটা ঝুঁকিপূর্ণ, এবং মোটরসাইকেলের দুর্ঘটনা ঘটলে সিভিয়ারিটি হওয়ার মানে ফ্যাটাল হওয়ার সম্ভাবনাটা সবচেয়ে বেশি। তাই এই ব্যাপারটায় মানে ঈদ যাত্রার আগে থেকে আমার কাছে মনে হয় যে খুব আমি প্রচার করা বা হচ্ছে যে এই ব্যাপারে নির্দেশনাগুলো দেওয়াটা খুব জরুরি। এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে যানজট বা হচ্ছে ওই ঈদ যাত্রা একটা মানে যে ইস্যুগুলো হয় আমরা প্রায় দেখি, এটা এখনো এবছরও চলমান আছে, সেটা হচ্ছে যে গাড়িগুলো আপনার ঢাকা শহরে চলে, ধরেন বাস, যে বাসগুলো হয়তো আপনার গাজীপুর থেকে হয়তো বা আমার মতিঝিল পর্যন্ত চলে, এরা কিন্তু দেখা যাবে কালকের দিনটায় ফর ইনস্ট্যান্স বা এর আগে 1-2 দিন আগে তারা দূরের যাত্রা করবে। অনেকে আছে তারা হয়তো একসাথে কোনো একটা মানে গার্মেন্টসগুলো বা হচ্ছে কোনো একটা এরিয়ার কিছু নিম্নবিত্ত লোকজন তারা ভাড়া করে কিন্তু চলে যাবে, হয়তো রংপুর চলে যাবে। এই গাড়িগুলো আপনার দুটো সমস্যা তৈরি করে, একটা হচ্ছে এই গাড়িগুলো লং রুটের জন্য ফিট না, ফলে দেখা যাচ্ছে ওই অনেক সময় ইঞ্জিন গরম হয়ে থেমে যায়, স্লো চলে, অন্য গাড়িকে কনফিউজ করে। দ্বিতীয় হচ্ছে যারা চালাচ্ছে সেই চালকরাও কিন্তু আসলে এই হাই স্পিডে চলা গাড়ির সাথে মানে অভ্যস্ত না, রাস্তা ভালো করে চিনে না, বিশেষ রাতের বেলায় বাঁক, যেই চালক অভ্যস্ত প্রতিদিন চালাচ্ছে যাচ্ছে আসছে, সে যেমন জানে বাঁক কোথায় আছে, স্পিড হাম্প বা বাম্প কোথায় আছে, এটা কিন্তু ওই চালকটা জানে না। ফলে দেখা যায় তারা হয় অন্য স্লো করে অন্য গাড়িকে সমস্যা তৈরি করে, অথবা তারা দুর্ঘটনা ঘটায়। এই ব্যাপারগুলো কিন্তু আমাদের কন্ট্রোল করা দরকার। এখন পুলিশের পক্ষে কিন্তু যখন যাত্রী উঠে যায় তখন নামানো সম্ভব হয় না, কারণ এটা একটা আসলে এটা যিনি কাজ করেন তিনি বুঝেন যে কতটুকু মানুষ বলে যে আমি রিস্ক নিয়েছি। তো সেই ক্ষেত্রে আগে থেকে যদি আমি ফাইনের পরিমাণ, ফর ইনস্ট্যান্স যদি এই ধরনের গাড়ি যদি রাস্তায় পাওয়া যায় 20,000 টাকা ফাইন, 30,000 টাকা ফাইন, তাহলে যে মালিক একটু অতিরিক্ত লাভের আশায় 1 দিন 2 দিন 3 দিনের বিজনেসটা করতে চায়, সে একটু ভয় থাকবে, ভয় থাকলে পরিমাণে কমবে। আবার টার্মিনাল থেকে বেরোয়ার সময় ঢাকা শহরের যেটা হচ্ছে এন্ট্রি এক্সিট তো বেশি না, টার্মিনাল থেকে যদি তাদেরকে যেখান থেকে যাত্রী ওঠানো করছে সেখানে যদি তাদেরকে একটু নিয়ন্ত্রণ করা যায়, সংখ্যায় কমানো যাবে। ফলে সংখ্যায় কমালে দুটা সুবিধা, যানজটটাও কমবে, সবচেয়ে বড় যে আমরা পাবো দুর্ঘটনাটা অনেক কমানো সম্ভব হবে। আচ্ছা, আমি একটু কাজু সাহেব আপনার কাছে আসবো। লক্ষ বাচ্চার কথা শুনছেন, ফিটনেস বিন বাসগুলো চলাচল করে। আমি একটু আপনার মানে যেহেতু আপনি শ্রমিক নেতা, পরিবহন নেতা, আপনার কাছে জানতেই চাই ভাই, এই যে ফিটনেসবিহীন যানবাহন বা লক্ষ যানবাহন, রাজধানীতে আমরা এত বাস দেখি ফিটনেসবিহীন লক্ষ একদম, মানে রাজধানীতে এই বাসগুলো চলানোর সময় লজ্জা লাগে। এইগুলো কোনো পরিবর্তন করা যাচ্ছে না। এগুলি পরিবর্তন হবে ম্যানেজমেন্টের পরিবর্তন হলে। এই গাড়িগুলি আপনি কি 2 বছর পর গাড়ি বদলাইতে ক্ষমতা রাখেন? ব্যবসায়ীও রাখে না, সরকারও রাখে না। আপনার বিআরটিসি বাসগুলি এত অভিজাতভাবে চলাচল করে, তাদের অবস্থা এরকম হয় কেন? বিষয়টা সেইখানে না। বিষয়টা হচ্ছে একটা গাড়ির বয়স আপনি ধরছেন 15 বছর। 15 বছর পর্যন্ত গাড়িটা ঠিকভাবে ম্যানেজমেন্ট ঠিক থাকে, তাহলে তাকে আপনাকে ফিটনেস দিতে হবে। গাড়ির ম্যানেজমেন্ট ঠিক থাকে না, অনেকে যায় না, পয়সা দিয়ে চালাইতে পারে, ফিটনেস করবে, টাকা খরচা করে, একটা গাড়ি ফিটনেস করতে ঘুষ লাগে অনেক টাকা, এই সমস্ত বিষয়তেই আছে। আরেকটা হচ্ছে গাড়ির অনেক কিছু, যেমন একটা গাড়ির ব্রেক লাইট জ্বলে না, একটা গাড়ির ইন্ডিকেটার জ্বলে না, সেইগুলি কিন্তু ম্যানেজমেন্ট ভালোভাবে লক্ষ্য করছে না, করছে অন্য জিনিস। উনি একটা কথা বলছেন, এটা সাথে আমি কিছুটা দ্বিমত পোষণ করি। যেমন হাইওয়ের গাড়ি যদি নির্ভরশীল হয় ঈদ যাত্রা, তাহলে দুর্ঘটনা বাড়তে পারে। বিকজ রাস্তায় তখন গাড়ির ক্রাইসিস থাকবে, তখন যেই গাড়িটা রংপুর টু ঢাকা চলে সেটা কত দ্রুত নামাই দেয়, কত দ্রুত ঢাকা এসে আরেকটা ট্রিপ নিতে পারবে,
তখন সেই ড্রাইভার ঘুমাবে না, রেস্ট নেবে না, আনরেস্ট সে করবে। ফলে আমি মনে করি এইখানে ম্যানেজমেন্টের কিছু কাজ আছে। কোন গাড়িটা রংপুর যেতে পারবে, এরকম গাড়ি এখানে আছে, কম বেশি আছে, সেই ধরনের গাড়িকে অ্যালাউ করতে পারে এবং টেম্পোরারি পারমিট দিতে পারে। কারণ টেম্পোরারি পারমিট এখন কেউ দিবে না, কারণ মোটর ভেহিকেল অ্যাক্টের সমস্যা আছে। যিনি দিবেন যদি অ্যাক্সিডেন্ট হয় তাকে রেসপন্সিবিলিটি ক্যারি করতে হবে, দ্যাট ইজ ওয়াই উনি দিবেন না। তো সেই জন্য কিছু ঈদ উপলক্ষে যেমন আমরা অনেক রকম আয়োজন কথা বলি, টেলিভিশন দেখে হয়েছে, এইগুলির দিকেও মনোযোগ দিতে হবে। বাড়িতে ফেরাটা অত্যন্ত আনন্দের দরকার, তাতে মানে স্বাচ্ছন্দ্যে যাওয়ার ব্যবস্থা। আর একটা মোটরসাইকেল বেড়ে যাচ্ছে, এটা ট্রাফিক জ্যামের কারণে এটা বাড়ছে। ফলে আরেকটা হচ্ছে যারা মোটরসাইকেলে গ্রামের বাড়ি যাচ্ছে তারা দুটা কারণে যাচ্ছে। একটা হলে এইবার হয়তো একটু স্বাচ্ছন্দ্যে যাচ্ছে, যদি জানতো যে নর্মাল টিকে যাবে অনেকেই হয়তো মোটরসাইকেল নিয়ে যেত না, পরিবারকে নিয়ে এইভাবে রিস্ক নিত না। আবার অনেকের একটা মোটিভ থাকে যে বাড়ি গেলাম, তারপরে তো এদিকে মামার বাড়ি, খালার বাড়ি, শ্বশুর বাড়ি যাবো, তাহলে আবার রিক্সা ভাড়া, কারণ যানবাহনের ভাড়া তো বেড়ে যাচ্ছে। আর ঢাকা শহর থেকেই যানজটটা শুরু হয়। এই সরকার আমলে দুটা খুবই খারাপ কাজ হয়ে গেছে। একটা হলো লিড ব্যাটারি চালিত এই রিক্সাগুলিকে আন্দোলনটাকে এত সহজে মেনে নেওয়াটা ঠিক হয় নাই, হ্যাঁ, এবং একটা কন্ডিশন দিছে যে মালিক যে আছে সে চালাবে, এগুলিও কিন্তু যারা বোঝে করে না। আরেকটা হচ্ছে ঢাকা শহরের প্রত্যেকটা জায়গার মধ্যে আপনার বাস টিকিট ঘর আছে, সেইখানে আপনার হঠাৎ করে মানে পুলিশ, সেই পুলিশই কিন্তু তারা অর্ডার দিল যে 7 দিনের মধ্যে এখান থেকে সব বন্ধ করে দেবে। এটাও একটা তুগলকি অর্ডার হয়েছে, কারণ তার একটা বিকল্প ব্যবস্থা করতে হবে। যেমন এই যে ব্যাটারির কথা বললাম, ব্যাটারিগুলিকে সরানো যাবে, কিন্তু যারা এই ব্যাটারির গাড়িগুলি চালাচ্ছে তাদের লাইফ কী কয় জীবন জীবিকা হচ্ছে এটার উপর নির্ভরশীল। অতএব এই দরিদ্র দেশে এই মানুষগুলির জীবন জীবনে আপনি খেলাধুলা করতে পারবেন না, তার জন্য একটা বিকল্প ব্যবস্থা আছে এবং ওয়ার্ল্ড ব্যাংক টাকা নিয়ে বসে আছে যে তাদেরকে করার জন্য, প্রোভাইড করার জন্য। আপনি সেদিকে খেয়াল করছেন না। পুলিশের একটা অর্ডার দেওয়া দিলেন এরকম, সেরকম কাউন্টারগুলির জন্য অর্ডার দিলেন কিন্তু এক্সিকিউশনে গেলেন না, কারণ হচ্ছে এটা গোপন আতাত হয়ে গেল ভিতর দেওয়া। একটা দুর্নীতিবাদের সমিতি এখানে আছে, তারা টাকা আদায় করে পুলিশের সাথে ভাগাভাগি করে এটাকে স্থগিত করে দিচ্ছে। কিন্তু এরা এইভাবে গায়ের জোরেও এরা উঠবে না, এটাকে তাদের সাথে নেগোশিয়েট করে একটা বিকল্প ব্যবস্থা করতে হবে, গাড়িটা কোথা থেকে ছাড়বে। এইভাবে মানে বিভিন্ন জায়গায় আমাদের পরিবহন ব্যবস্থাটার মধ্যে আসলে কেউ মনোযোগ দেয় না, পরিবহন ব্যবস্থা সংস্কার কেউ আন্তরিক দেয় না। যারা এই টেলিভিশনে এসে ওয়াদেল কাদেরের মতো করে, ওয়াদেল কাদেরের জব কিন্তু টিকিট চেক করা না, লাইসেন্স চেক করা না। ওয়াদেল কাদেরের জব ছিল অফিসে বসে আমলাদের সাথে নিয়ে তাদের করা, ম্যানেজমেন্টটাকে উন্নত করা। সেটা না করে রাস্তায় কয়েকদিন উঠেছে, আইসেই করছে, পরে অফিসে ফিরে এসে রোড রোড হাইওয়েজের ইঞ্জিনিয়ার বদলি নিয়ে এসে ব্যস্ত হয়ে গেছে। কাজী সাইফুল নওয়াজ, আপনাকে জানতে চাইব, এই যে প্রতি বছরই আমাদের এখন মনে হচ্ছে যে ঈদের যাত্রাটা একটু সুস্থির হচ্ছে, এটা যদি দীর্ঘস্থায়ী করতে হয়, পার্মানেন্ট করতে হয়, তাহলে আসলে আপনার পরামর্শটা কী হবে? আসলে আজকে যখন আলোচনা করছি, যখন কারণগুলো বলার চেষ্টা করছি যে কী কেন যানজট বা হয়, আমি কিন্তু খুব বেশি কারণ খুঁজে পাচ্ছি না। আমার কাছে ভালো লাগছে, কারণ কি একটা সময় আসবে যখন আসলে এই যানজটের কারণ নিয়ে আর বলতে হবে না, কারণ যানজট থাকবে না। কারণ যেই রকম একটা ট্রেন্ড দেখছি ভালোর দিকে যাচ্ছে, এটা আমার কাছে মনে হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হচ্ছে, পুলিশের অভিজ্ঞতা বাড়ছে ডে বাই ডে, তারা কিন্তু ম্যানেজমেন্ট করছে, এই জায়গাতে কিন্তু একটা ভালো একটা দিক শুরু হয়েছে। তো আরও ভালো করার জন্য যেটা করা যেতে পারে, যেটা প্ল্যানিংয়ে রাখতে হবে, আমাদের রেল নেটওয়ার্কটা বাড়াতে হবে। কারণ রেল যদি ভালো হয়, যদি ফ্রিকুয়েন্ট রেল সব দিকে নেটওয়ার্ক বাড়াতে পারি, ভালো মানে ট্রেন দিতে পারি, এই যে এখন ছোট ছোট গাড়িতে যারা যাচ্ছে ব্যক্তিগত গাড়িতে বা গাড়ি ভাড়া করে মোটরসাইকেল, তারা কিন্তু দেখে ট্রেনে শিফট করে ফেলবে। কারণ কেউ আসলে এভাবে এত টাকা ভাড়া দিয়ে ব্যক্তিগত গাড়ি নিতে চায় না, শুধু চায় ঝামেলা এড়াতে চায়। ট্রেন সেবা ভালো করলে আমরা কিন্তু এই এতটুকু চাইতে আরও ভালো করতে পারবো। দেন হচ্ছে দুর্ঘটনা কমানোর জন্য আমি মনে করি আসলে আমাদের ডিজিটাল মানে ইনফ্রাস্ট্রাকচারের দিকে যেতে হবে। কারণ হচ্ছে যে পুলিশকে আমরা এত বেশি মানে প্রেশার দিয়ে ফেলে, এটা কিন্তু আসলে সভ্যতার লক্ষণ না। আমাদেরকে প্রযুক্তির ব্যবহারটা খুব করা প্রয়োজন, এবং মহাসড়ক থেকে যদি হাট বাজার সরাতে পারি, মহাসড়কগুলোর কাছ থেকে এই হাট বাজার কেন্দ্রিক ধাপে ধাপে এটা প্ল্যানিংয়ে রাখতে হবে যে 2-3-5 বছর পর যেন মহাসড়কের পাশে কোনো হাট বাজার না থাকে। তাহলে কিন্তু দেখা যাবে কি আমার দুর্ঘটনাও কমবে, যানজটটাও কমবে, এবং পাশাপাশি আমাদের নো রুটগুলোকে মেরে ফেলা যাবে না। একটা রুট ভালো করলাম, একটা মোড ভালো করলাম, আরেকটা রুটকে বন্ধ করে ফেললাম, এটা আসলে সাস্টেনেবল করবে না। নো রুট বাড়াতে হবে আমাদের, তাহলে দেখা যানজটটাও যেমন আমরা ইনশাল্লাহ কমিয়ে ফেলতে পারবো, থাকবে না, দুর্ঘটনা অনেকটু কমিয়ে ফেলতে পারবো। খন্দকার রফিকুল হোসেন কাজল, আপনার পরামর্শ? আমি বলছি, আমি ঢাকাকে একটু ফোকাস দেব। হাইওয়ের সমস্যাটা অনেক বড় না, কাজ হচ্ছে খুব স্লোলি। প্রফেসর সাহেব যে একটা কথা বললেন
এটা একটা বিষয় যে যানজটটা কোথায় শুরু হয় আর অনেক সময় বোঝা যায় না। ছোট্ট একটা বিষয় নিয়ে কোনো একটা জায়গায় একটা যানজট শুরু হয়ে মানে বড় হয়ে যায়। হাইওয়ের বিষয়টা এটাই। তো হাইওয়ে ক্যামেরা লাগাচ্ছে। আরেকটা হচ্ছে যে এখানে একটা পলিটিক্যাল ব্যাপার আছে, হাইওয়ের পাশে যে দোকান টোকান এগুলি সরানোর একটা লোকাল পলিটিক্সকে এখানে আনতে হবে, এখানে লোকাল প্রশাসনকে আনতে হবে, এবং এইখানে একটা সফট ম্যানেজমেন্ট লাগবে যাতে তারা দূরে সরে যায়, তাদের একটা অল্টারনেটিভ ব্যবস্থা করতে হবে। অনেকের রুটি রুজি ওটার সাথে জড়িত, লাইভলিহুড ওখানে অত্যন্ত ইম্পর্ট্যান্ট। আরেকটা হচ্ছে ঢাকা শহরে আমার অভিজ্ঞতা থেকে বলতে চাই, আমি 50 বছর হয়ে গেছে, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় আমি এখানে এই কয়েকজন সেনা অফিসার সব মিনিবাস দিয়ে শুরু করছিলাম। আমি মনে করি যে হ্যাঁ 100% কোনো কিছু সম্ভব হবে না, কিন্তু 1-1.5 বছরের মধ্যে যদি সরকার 100% সর্বোচ্চ মূল্য থেকে সহায়তা করে তাহলে 70% 60% যানজট কার করা যাবে। এবং সেইখানে বাস, যেমন ঢাকা শহরে যেগুলি বাস চলে এগুলি একটো মোটর ভেহিকেল জায়েজ না, এগুলি পলিটিক্যাল ব্যাপার স্যাপার ছিল, এটা বাইরের চাপ ছিল, এখান থেকে এই গাড়িগুলি এখানে চলতেছে। এবং এইগুলি গাড়ি কেনার জন্য বিনা পয়সা মানে বিনা ইকুইটিতে ও গাড়ি দেওয়া হয়েছে, দেওয়া হয়েছে। আরেকটা হচ্ছে এই যে ব্যাটারি চালিত বাসগুলি, এইগুলি তো অল্টারনেটিভ তাদেরকেও দিতে হবে, কি বলে তাদের রুটির ব্যবস্থা করার একটা ব্যবস্থা করতে, বাট এটা সরানো সম্ভব। হ্যাঁ, ঢাকার যানজট গতি বাড়ানো দরকার। ঢাকার গতি 6 থেকে 7 কিলোমিটার, এটাকে 15 মিটার। আপনাদের দুজন অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। এবং দর্শক, সবার ঈদ যাত্রা শুভ হোক। এবং এখন যে ভোগান্তি ছাড়া মানুষ যাত্রা করেছেন, আমরা প্রত্যাশা করি ভোগান্তি থাকবে না এবং দুর্ঘটনা হবে না। যখন আপনার বাড়ি থেকে ফিরবেন সেটারও একই অবস্থা যেন হয়, ভোগান্তি থাকবে না, স্বস্তি থাকবে এবং দুর্ঘটনা যেন না হয়। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটি নিয়ে সঙ্গে থাকবেন।